জি 24 ঘন্টায় জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। 3, 2 নাকি 1, এবার ভোট কত দফায় হতে পারে? আমরা আগেই বলেছিলাম ভোট এবারে অনেক কম দফায় হওয়ার সম্ভাবনা, 2 দফায় হতে পারে। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে, একদিনে ভোট মেটানোর ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু যে রাজ্যে জঙ্গল রাজ চলছে বলে মোদি, শাহ থেকে শুভেন্দুরা বারবার সরব হয়েছেন, সেখানে এক দফায় ভোট কারণও আদৌ সম্ভব? প্রশ্ন তুলে সরব হচ্ছে পাল্টা জোড়াফুল শিবির। বাংলা নির্বাচন মানেই বিশাল কর্মযজ্ঞ। লোকসভা থেকে বিধানসভা এই রাজ্যে 7-8 দফায় ভোট হওয়াই যেন দস্তুর। 2019-এ লোকসভা নির্বাচন হয় 7 দফায়, 2021-এর বিধানসভা নির্বাচন হয় 8 দফায়, 7 দফায় ভোট গ্রহণ হয় 2024-এর লোকসভা নির্বাচনেও। এবার কি এই দফায় দফায় ভোট থেকে মুক্তি পাবে বাংলা? কারণ নির্বাচন কমিশন সূত্রে খবর, 2026-এর বিধানসভা নির্বাচনে দফার সংখ্যা যে কমতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। প্রাথমিকভাবে 2 বা 3 দফায় ভোট গ্রহণ পর্ব মেটানোর পক্ষে ছিল কমিশন। তবে কমিশন এখন এক দফাতেই বিধানসভা ভোট মেটাতে চাইছে বলে সূত্রের খবর। চলতি মাসের 5 তারিখ এবং 6 তারিখ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও তিনি গিয়েছিলেন দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করতে। আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে এবং শোনা যাচ্ছে কমিশন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে যে কয় দফায় ভোট হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। 2 দফা বা 3 দফা এই সম্ভাবনার কথা প্রথমে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল। তবে এখন যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এক দফাতেই ভোট শেষ করার, যাতে আইন শৃঙ্খলা কন্ট্রোল করা যায়, কোনো অবনতি না ঘটে, দ্রুত ভোট শেষ করতে চাইছে কমিশন এবং সেই লক্ষ্যেই এক দফাতেই ভোট শেষ করার পথে। দিল্লি নির্বাচন সদন সূত্রে আরও যে খবর পাওয়া যাচ্ছে তা ভোটের দফা কমানোর ইঙ্গিত দিচ্ছে। এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী পেতে কোনো অসুবিধা হবে না, যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হোক সেই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রোভাইড করা হবে, এমনটাই খবর কমিশন সূত্রে। অর্থাৎ যদি অ্যাডিকুয়েট কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এক দফাতেই ভোট সেরে ফেলতে পারে জাতীয় নির্বাচন কমিশন। দফা কমলে ভোট পর্ব যে দ্রুত মিটবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে বলে বারে বারে সরব হয়েছে বিজেপি। अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। জঙ্গল রাজ চলছে কেন? সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। বিজেপির কথা সত্যি মানলে জঙ্গল রাজে এক দফায় ভোট কি সম্ভব? এক দফায় ভোট করানোর লোক লস্কর রয়েছে কমিশনের হাতে। নির্বাচন কমিশন তো ঠিক করবে না কত দফা, মাথার উপর থেকে অমিত শাহ এবং বিজেপি ঠিক করে বলে দেবে, নির্বাচন কমিশন সেইটা পালন করবে। সে এক দফায় করুন, 100 দফায় করুন, জিতবে তো মমতা বন্দ্যোপাধ্যায়। মুশকিলটা হচ্ছে যে একদিনেই হোক আর 100 দিনেই ভোট হোক, বিজেপি জিতবে, তৃণমূল হারবে এবং বাঙালি জিতবে, বাংলা জিতবে। শেষমেশ দফা যতই হোক, ভোটের বাংলায় তরজা যে একটুও কমবে না তা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় চন্দনের সঙ্গে অর্কদীপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। কিন্তু এই এক দফা করণের পেছনে নির্বাচন কমিশনের কি ভাবনা চিন্তা রয়েছে বলুন তো? কি অঙ্ক থাকতে পারে? আমরা একটু গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। শুভবাবু, প্রথম কথা তো নিরাপত্তার একটা বিষয় রয়েছে, যে নিরাপত্তা নিয়ে বিরোধীরাই সব থেকে বেশি প্রশ্ন তুলে থাকেন। বরঞ্চ বেশি দফা নিয়ে শাসক দলের পক্ষে আপত্তি অনেক বেশি ছিল। এই জায়গায় দাঁড়িয়ে এবারে বেশি বুথের সংখ্যা অনেক বাড়ছে, প্রত্যেকটা আবাসনে বুথ, এই বিপুল কর্মযোগ্য কোন অঙ্কে কমিশন এই ভাবনা চিন্তা করছে বলে আপনার মনে হয়? দেখুন, অন্যান্য অনেক রাজ্যে তো একদিনেই ভোট হয় এবং পশ্চিমবঙ্গের সঙ্গে মোটামুটি কাছাকাছি আসন আছে, এরকম অনেক রাজ্যেও একই দিনে ভোট হয়। এবার বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই ঘটনাগুলি ঘটে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক হিংসার যে ইতিহাস, সেই ইতিহাসটা বহু পুরনো। সেটা তো আজকে আলাদা করে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এগুলো বলে লাভ নেই। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা যথেষ্ট আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা যদি প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আনা বা প্রচুর পরিমাণ সিকিউরিটি দেয়া যেমন শক্ত, একই সঙ্গে যারা কাজ করবেন, ভোটের কাজ করবেন, এই মানুষগুলি
তারাও গিয়ে কাজ করবেন, একই জায়গায় করতে পারবেন কি না। কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে ভিন্ন ভিন্ন সময়ে ভোট হলেও যারা প্রিজাইডিং অফিসার হন বা পোলিং অফিসার হন তারা কিন্তু সাধারণভাবে এক জায়গাতেই কাজ করেন, অর্থাৎ ভিন্ন দফায় একই মানুষ অনেক জায়গায় কাজ করছেন এরকম নয়। কেন্দ্রীয় বাহিনী অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এমনকি আমাদের রাজ্য পুলিশের যে বিষয়গুলি সেখানেও যে এক জায়গার পুলিশ অন্য জায়গায় প্রচুর পরিমাণে চলে যাচ্ছেন এমন নয়। সুতরাং সুষ্ঠুভাবে একটা নির্বাচন যদি করা যায়, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার মিলে যদি একসঙ্গে কাজ করেন, পশ্চিমবঙ্গে যে ধারাবাহিক যে হিংসার রাজনীতি সেই রাজনীতি থেকে যদি আমরা বেরোতে পারি, আমাদের এখানকার যে মূল রাজনৈতিক দলগুলি, মূল দুই যুযুধান পক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তার সঙ্গে বামপন্থীরা সিপিআইএম এবং তার সঙ্গে কংগ্রেস যদি মনে করেন যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের কথা, এই ভাবনাটি দেখুন, একটা ফরাসি পুরনো ফরাসি বিপ্লব নয়, নতুন যেটা 68 সাল 70 সাল নাগাদ বোধহয় একটি আন্দোলন হয়েছিল, তখন বলা হয়েছিল যে অসম্ভবের একটা স্বপ্নকে নিয়েই তো রাজনীতি করতে হয়, এবং সেই অসম্ভবের একটা স্বপ্ন পশ্চিমবঙ্গেও একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংসদীয় নির্বাচন, এটা যে মানে ব্যালট চিবিয়ে খাওয়া বা ব্যালট বাক্স পুকুরে ফেলে দেয়া, ভোট যন্ত্র ভেঙে ফেলা, লোককে ভয় দেখানো, এর বাইরেও যে একটা নির্বাচন হতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু অসম্ভব নয়। সুতরাং নির্বাচন কমিশন, রাজ্য সরকার, কেন্দ্রের সরকার, আমরা যারা ভোট দিতে যাব, যারা রাজনীতির প্রার্থী হবেন, তারা সকলে মিলে যদি আজকে এই একটা অঙ্গীকারবদ্ধ হওয়া যায় যে পশ্চিমবঙ্গে একটা নতুন দিনের স্বপ্ন আমরা দেখব সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে, সেটা কি সত্যি একেবারে অসম্ভব বলে আমরা ভেবে নেব? আমরা কি ভাববো হিংসাটাই স্বাভাবিক, নাকি আমরা সত্যিকারের চেষ্টা করবো এরকম নির্বাচন হোক? ঠিক, সোমাবাবু সঙ্গে থাকুন। মানে অসম্ভব তো নয় নিশ্চয়ই, যদি সবার মধ্যে সেই সম্ভব করার বিষয়টা থাকে, কিন্তু রাজ্যে এমন অসম্ভব সব বিতর্ক, রাজনৈতিক যুদ্ধ সামনে চলে আসে, জানিয়ে নানান রকম তো মাথায় সাধারণ মানুষের মধ্যে অনেক কিছু প্রশ্ন ওঠে। যেমন এই দেখুন, আজকে স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীর যুব দিবস, সেখানেও রাজনীতির যুদ্ধ। 26-এর আগে স্বামী বিবেকানন্দ বিবেক জয়ন্তী নিয়ে তৃণমূল বিজেপির টক্কর। এখানে আবার পোস্টার বিতর্ক সামনে আসছে। সিমলা স্ট্রিটে প্রথম কথা হচ্ছে, রাজ্যের মন্ত্রী শশীপাদা গিয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একই সময় প্রায় গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। আর স্বামীজির ব্যানারে তৃণমূল নেতাদের নাম নিয়ে কটাক্ষ বিজেপি নেতাদের। মনে হচ্ছে বিবেক গুপ্তর জন্মদিন হচ্ছে, সেই জন্য অভিষেকের ছবি আছে। তা না হলে স্বামী বিবেকানন্দের সাথে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক আছে বলে তো আমি জানি না। হয়তো ওই বিবেক গুপ্ত বোধহয় করছে আর কি, এখানে বিবেক গুপ্ত লেখা আছে না, কে বিবেক গুপ্ত আমি জানি না, কিন্তু সে খুব বিজ্ঞাপন দিচ্ছে বিবেক গুপ্ত। তারা পাগড়ি পরে ফেলুন গেরুয়া রঙের, আর পথে পথে ঘুরে বেড়ান, আমেরিকা চলে যান, শিকাগোতে গিয়ে বক্তৃতা দিন, আর কি বাকি আছে? মাঝে মাঝে তো আমেরিকা যান, কার টাকায় যান তা আমি জানি না, মানুষ যা জানবার জানেন। ওই এলাকার মানুষের নিজেদেরই ভাবা উচিত যে কোন জায়গাটায় পোস্টারটা লাগানো যায়, কোন জায়গায় লাগানো যায় না। এটা আমাদের উচিত নয় করা। আমি মনে করি উচিত যেই করুক, সে শুভেন্দু অধিকারী করুক, আমাদের দলের লোকেরা করুক, কাউরই এটা উচিত নয়, ভেবে চিন্তে করা উচিত। এই অনুভূতি যদি বাংলার মানুষের না থাকে, তার প্রতিটি লাইন তার বোধে যা তিনি বলেছেন, যা তিনি চেয়েছেন, পড়লে একদম গায়ে শিহরণ জাগে। সেই মানুষটাকে সেই দৃষ্টি দিয়ে দেখা খুব দরকার প্রত্যেকটি মানুষের। কিন্তু শুভবাবু, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন তো সব তৃণমূল নেতা ভাবেন না বলেই না মাঝে মধ্যেই এই ধরনের বিতর্ক সামনে আসে। না দেখুন, একটা বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে নবজাগরণ, যে রেনেসার বিষয়টা, আপনারা তো সকলেই জানেন, আমরা সবাই ইতিহাস বই পড়েছি আর কি। বাংলার নবজাগরণের সময় বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এবং তারপর এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তাদের যে আরেকটি নতুন করে নবজাগরণ, অর্থাৎ এই যে যারা আগের নবজাগরণে কন্ট্রিবিউট করেছিলেন, তারা যে আজকের দিনে নতুন করে জাগরিত হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই বিষয়টি ব্যঙ্গ করে অনেক কথা বলা যায়, কিন্তু মোটের ওপর এটা পলিটিক্যাল লুম্পেনাইজেশন আমরা যেটা বলি। লুম্পেনাইজেশন কিন্তু খারাপ শব্দ নয়। আপনি বিভিন্ন সময় যখন এক রাজনীতি থেকে অন্য রাজনীতি আসে, সেই সময় এই লুম্পেনাইজেশনের জন্ম হয়, এবং আমরা অনেকে তার মধ্যেও পড়ি আর কি। অর্থাৎ
লুম্পেনাইজেশন মানে হচ্ছে যে সঠিকভাবে যে ট্র্যাডিশনাল শিক্ষা দীক্ষা সেইটাকে বাদ দিয়ে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক ক্ষমতা চট করে পেয়ে গিয়ে আমরা যখন সেই জায়গায় একটা অধিকতর ক্ষমতা অধিকার করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরনোটাকে আমরা ভুলে যাই, সেই ধরনের একটা ঘটনা ঘটছে। আবার এর থেকে মুক্তির রাস্তাও আছে। আমার ধারণা যারা এটা করছেন তাদের দলেরই তো শোভনদেব বাবু সুন্দর করে বুঝিয়ে বললেন। সুতরাং আমার মনে হয় এই দ্বন্দ্বটা চিরকালীন সব দেশের রাজনীতিতে ছিল। যে ভুলগুলো হচ্ছে ঠিক করে নেওয়ার সুযোগ এখনো আছে। পশ্চিমবঙ্গের রাজনীতিকে সামনের দিকে তাকাতেই হবে। না, কিন্তু সামনের দিকে তাকাবে কে ভুলটা ঠিক করবে? কারণ স্বামী বিবেকানন্দকে নিয়েও তো রাজনীতি যে চড়া দাগের যে মোটা দাগের আমরা দেখলাম। কারণ শুভেন্দু অধিকারী বলছেন স্বামী বিবেকানন্দ তৃণমূল কংগ্রেসের নয়। কেন শুনি, পাল্টা অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনিয়ে শুভবাবু আপনার কাছে আসছি। স্বামীজি ক্লিয়ারলি সেড দ্যাট তুমি গর্ব করে বলো আমি হিন্দু। আই হিন্দু, অ্যাজ এ হিন্দু আই কাম হিয়ার, অফার মাই রিগার্ডস, মাই প্রণাম টু গ্রেট স্বামী বিবেকানন্দ জি। হিন্দু অধিকারীর থেকে হিন্দু ধর্মের শিক্ষা আমাদের শিখতে হবে না। আর কদিন আগে স্বামীজিকে নিয়ে এই বিজেপির নেতা রাজ্যের নির্বাচিত সাংসদ সুকান্ত মজুমদার যেন কি বলেছিলেন স্বামীজি সম্পর্কে, কমিউনিস্ট মার্কা। মানে এই তো স্বামীজির সম্পর্কে তাদের মূল্যায়ন। এই শুভেন্দু অধিকারী আগে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করুক স্বামীজি ঠিক কতটা শ্রদ্ধা বিজেপি করে। আসলে এই বিজেপি হচ্ছে ভণ্ড হিন্দুত্ববাদী। এরা প্রকৃত হিন্দুত্ববাদীদের কখনো শ্রদ্ধা করবে না। প্রকৃত হিন্দুত্ব সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, প্রকৃত হিন্দুত্ব উদারতার কথা বলে। আমার হিন্দুত্ব আমরা ঠাকুর শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের থেকে শিখবো, শুভেন্দু অধিকারীদের থেকে শিখবো না। সময়ও হ্যাঁ, দেখুন এই যে মূল বিষয়টা হলো বিবেকানন্দ যে কথাগুলি বলেছিলেন আর কি, সেগুলো পড়া এবং তার ইন্টারপ্রেট করা বিভিন্ন মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হতেই পারে। একদিকে তিনি ধর্মের কথা বলেছিলেন, আমার যে বোঝার জায়গা ধর্মের কথাও বলেছিলেন, এবং একই সঙ্গে একেবারে পুরোপুরি একটা সাম্যবাদের কথাও বলেছিলেন। এখন সেই বিষয়টা রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে ইন্টারপ্রেট করবেই, অর্থাৎ তৃণমূল তার মতন করে ইন্টারপ্রেট করবে, বিজেপি তার মতো করে ইন্টারপ্রেট করবে। এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে 2026 নির্বাচনের আগে শুধু নয়, আমরা কিন্তু বেশ অনেকটা সময় ধরে ওই মূর্তি টুর্তি ভাঙার সময় থেকে শুরু করে দেখেছি যে পশ্চিমবঙ্গে সিপিএম আমলে, মানে বামফ্রন্ট আমলে, তখনও যে পশ্চিমবঙ্গ একেবারে মরুদ্যান ছিল এমন নয়, কিন্তু সেই সময় এই ধরনের যে আমাদের আগেকার দিনের মনীষী তাদের নিয়ে যে ধরনের রাজনীতি হতো, আজকের দিনে সেই রাজনীতিটা আরো বেশি প্রকট হয়ে উঠছে। ভালো কি খারাপ এ তো বিচার করা আমাদের সম্ভব না, কিন্তু এই যে প্রকটতর রাজনীতি এদেরকে সামনে রেখে, এর মানে হচ্ছে এক হচ্ছে এদের প্রতি সম্মান জানানোর ক্ষেত্রে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত আছে, সঠিক হচ্ছে না অনেক ক্ষেত্রে। আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, রাজ্যটা কিভাবে এগোবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে আন্দোলনের জায়গা, শাসকের যে পথে নামা বা বিরোধীদের পথে নামার জায়গা, কতগুলো স্কুল বন্ধ হয়ে গেল, আমাদের এখানে পরিযায়ী শ্রমিক কত, স্কুলে পড়াশোনা হচ্ছে কিনা, শিল্প আসবে কিনা, এই নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো খুব একটা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড এটা করছেন না, কারণ তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গে হয়তো এর আর কোনো আশা নেই। এই জায়গাটার থেকে বেরোনো দরকার। এবং বিবেকানন্দের মতো মানুষ সেই সময়, তার কথাতেও শিল্প ভাবনার কথা আছে, একটা আগামীর কথা আছে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তাদের একেবারে ব্যবহার করছেন তাদের রাজনীতির জন্য, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। রাজনৈতিক দলগুলির কোন রকম চিন্তা ভাবনা সঠিকভাবে থাকা এবং বিবেকানন্দের কাজের সঙ্গে সেটা কানেক্ট করা, এই জায়গাটি কিন্তু আছে বলে মনে হয় না। কিন্তু সুমবাবু যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলছেন, যে মানুষের ন্যূনতম বেসিক মৌলিক অধিকারের জায়গাটা তুলছেন, সেটা নিয়ে আলোচনার পরিসরটাই তো তৈরি হচ্ছে না। নানান রকম ঘটনা, ইডি পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাপটপ নিয়ে নতুন ইস্যু, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ল্যাপটপ নিয়ে একেবারে ছিনতাই করে নিয়ে গেছেন এমনটাই অভিযোগ করছে ইডি। এবং শুধু তাই নয়, হাত থেকে ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে, 2 ঘন্টা পরে নাকি ইডিকে আবার সেই ল্যাপটপ ফেরত দেওয়া হয়েছে, এমনটাই ইডির তরফ থেকে আদালতে অভিযোগ জানানো হয়েছে, যা রীতিমতো চুরির সামিল, ডাকাতির সামিল বলে মনে করা হচ্ছে। এবং শীর্ষ আদালতে ইডির অভিযোগপত্রে এই বিষয়টা রয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তৃণমূলের তরফে তার কি বক্তব্য শোনাই? শুনুন, ইডি কি বললো না বললো সেটা তো দেখা হবে, শুনানি হবে, তখন জানা যাবে। 6:30 ঢুকেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন যখন 10:30 11টা বাজে। আপনাদের সময় আপনারাও মিলিয়ে দেখতে পারেন।
তাহলে ততক্ষণ তো তারা সব দেখেছেন এবং আমাদের কাগজপত্র নেওয়ার চেষ্টা কেন করেছিলেন যে তৃণমূলের কি কাগজ আছে দাও, তৃণমূল কংগ্রেসের কি কি তথ্য আছে, এসআইআর এ কজন নাম কাটাতে মানে তার জন্যে যে তারা কি তথ্য দিয়েছে ভোটারদের, সেই সবগুলো কেন চাইছিলেন? তারা কি ইলেকশন কমিশনের লোক? শুভবাবু, এই বিষয়টা তো আজকের না, ইডির তরফ থেকে এরকমও কি কি কাণ্ড হয়েছে তদন্তকারী সংস্থার বাধা দেওয়ার, তাই নিয়ে ওরা লিস্ট জমা দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়। এবং আপনি জানেন সোশ্যাল মিডিয়াতেও কি হারে এই নিয়ে মশকরা চলছে, কোথাও গিয়ে কি এই ইডি সিবিআই যে একটা ধার ভার ছিল, এই সিরিয়াসনেসটা নষ্ট হলো, একই সঙ্গে পলিটিক্যাল সিরিয়াসনেসের অভাব দেখা দিচ্ছে। দেখুন, একটি রাষ্ট্র ব্যবস্থা যখন চলে তখন সেইখানকার কিছু কিছু সংস্থা তাদের গুরুত্ব, তাদের গাম্ভীর্য এই বিষয়গুলি থাকে এবং এই নিয়ে তো কোনো সন্দেহই নেই যে আমাদের যে পুলিশি ব্যবস্থার বিভিন্ন অংশ, যার মধ্যে ইডি সিবিআই কেন্দ্রের এবং রাজ্য পুলিশ, এই বিষয়গুলো যত দিন যাচ্ছে হয়তো আমাদের গণতন্ত্র অনেক উন্নত হচ্ছে সেজন্যও হতে পারে, বা মানুষের কাছে খবর বেশি পৌঁছচ্ছে, বা সম্পূর্ণটাই একেবারে গোলমেলে জায়গায়, যে জন্য বিষয়গুলি অনেক ক্ষেত্রে হাসির খোরাক হয়ে উঠছে। এই প্রশ্ন উঠছে যে সবুজ ফাইলে কি আমাদের মুখ্যমন্ত্রীর লেখা কবিতা বা ছড়া ছিল যেগুলো সামনের বইমেলায় ছাপা হবে, এই ধরনের প্রশ্ন উঠছে। এখন সাধারণ মানুষের এই মজাটুকু সেটুকু তো অন্তত করতে দিতেই হবে। দেশে সংসদীয় গণতন্ত্র আছে, সাধারণ মানুষ যখন দেখছেন যে আর কিছুই প্রায় পাওয়ার নেই, তখন মজাটুকু তো পাওয়ার থাকে। এবার দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, এই গাম্ভীর্য যদি দিনের পর দিন নষ্ট হতে শুরু করে, অর্থাৎ মানুষ যদি একেবারে কোনো রকম ডিসিপ্লিনের মধ্যে না থাকে, আমরাও নিঃসন্দেহে প্রতিটি মানুষ তার জীবনটা তৈরি হয় কিছুটা নিয়মানুবর্তিতা এবং কিছুটা তার বাইরে বেরিয়ে। কিন্তু এই যে আপনারা যেভাবে এআই নির্মাণ দেখাচ্ছেন সেটা দেখে যে ধরনের মজা লাগছে, বাস্তবিক ক্ষেত্রে যদি একেবারে সাধারণ মানুষ আমাদের আইনি ব্যবস্থা, আমাদের পুলিশি ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে এই ধরনের জিনিস ভাবতে শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু সত্যিই একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে এবং আমাদের নজর রাখতে হবে যে এই বিষয়গুলি যেন তুলনামূলকভাবে ঐকান্তিক হয়, সিরিয়াস হয়, মানুষ যেন তার ডিসিপ্লিনটুকু বজায় রাখে। একদমই, একদম শেষ ইস্যুতে আমরা চলে যাই, যেখানে শুভবাবু সিরিয়াসনেসের কথা বলছিলেন। এসআইআর আগেও হয়েছে, কিন্তু এইবারে এসআইআর নিয়ে যে হইচই হচ্ছে তা কার্যত বেনজির বলা চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি পাঠালেন, যেদিন সেদিন আবার তৃণমূলপন্থী বিএলওরা শুরু করলেন হইচই। নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কার্যালয় যে সদর দপ্তর, সেখানে গিয়ে ধাক্কাধাক্কি, এরকমও ছবি দেখা গেল। কেউ কেউ ব্যারিকেড টপকাতে গিয়ে উল্টে পড়লেন রীতিমতো, এবং ভাবুন এই শীতের সময় উল্টে পড়ে অনেকেই চোট পেয়েছেন। সেই ছবিও আমরা দেখাবো আপনাদের, যেখানে এই ব্যারিকেড টপকাতে গিয়ে কি হাল হয়েছে এই যে বিএলওরা যারা বিক্ষোভ করছেন তাদের। আমি ছবি দেখাতে থাকবো আপনাদের, একই সঙ্গে আমি শুভময় বাবুর কাছেও যাবো। শুভবাবু, তাহলে গোটা বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একদিকে এই যে এসআইআর এবং এইটা নিয়ে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে হয়তো ভেবেছিলাম 58 লাখ নাম বাদ যাবে, তারপর একটা পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এই যত দিন যাচ্ছে সুর আরও চড়ছে তৃণমূল কংগ্রেসের। মানে মানুষ কোথায় শান্ত মনে, যদি অশান্তি থাকে কাগজপত্র গুছিয়ে তাদের ইয়েটা দেবেন, সেখানে রাজনৈতিক দল সাহায্য করবেন, তা নয়, হচ্ছে উল্টোটা। দেখুন, একেবারে পরিষ্কার সেটা হচ্ছে দেশের একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োজন, এবং এত বছর কেন হয়নি এই নিয়ে প্রশ্ন উঠবে। এবং যেটা একটা বড় কনফিউশনের জায়গা তৈরি হয়েছে 2002-এর সঙ্গে বিষয়টিকে কানেক্ট করার ক্ষেত্রে, সেটা সত্যিকারেরই যাদের নাম নেই বা কিছু বানান ভুলের বিষয় আমাদের সকলের হয়, এবং এই জিনিসগুলো একটুখানি সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে। অর্থাৎ কাজটি যেটি হচ্ছে সেই কাজটি নিয়ে কোনো প্রশ্নই নেই, এটা করতেই হবে। রাষ্ট্রীয় ব্যবস্থা যখন সৃষ্টি হয়েছে তখন অন্য দেশের নাগরিকরা এসে ভোট দিয়ে যাবেন, এটা তো হতে পারে না। ভেনেজুয়েলা বা বাংলাদেশ থেকে ভোট
ভোটটা আমাদের দেশের নাগরিকরাই দেবেন, ফলে সেই জায়গায় এটা নাগরিকত্বের সঙ্গে যুক্তও হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। উল্টো দিকে কিন্তু সাধারণ মানুষদের এই যে বিশেষ এবং নিবিড় যে সংশোধন, তাতে যেন বিশেষ এবং নিবিড় হয়রানি না হয়, এই জিনিসটি নির্বাচন কমিশনকে দেখতে হবে। সেইখানে কিছু প্রশ্ন উঠছে যে কতটা সময়ের মধ্যে কিভাবে করতে হবে, প্রচুর বৃদ্ধ অসুস্থ মানুষ আছেন, মানুষের কাজও আছে। এই দুটো জায়গা মেলাতে পারে কে? মেলাতে পারে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক কর্মীরা। এই মেলানো অনেক জায়গাতেই সফল হচ্ছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও তাই বলে। অনেক জায়গায় আবার রাজনীতির যে একটা হই হই চিৎকার সেটা আছে। ফলে এই দুটো মিলিয়ে আমাদের এগোতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গ ঠিক যে জায়গায় চলে যাচ্ছে, সেখানে প্রতিদিন যে দ্বন্দ্বের খবর, তার বাইরে দাঁড়িয়ে একটি রাষ্ট্রীয় ব্যবস্থার কথা, যেমন অনেক দেশের মানুষ তো তাদেরকে যুদ্ধের ট্রেনিং নিতে হয় 2 বছরের জন্য। আমাদের দেশেও সত্যিই হয়তো কারুর হয়রানি হচ্ছে, কিন্তু এই হয়রানিটা আমাদের মেনে নিতে হবে। একই সঙ্গে রাষ্ট্র ব্যবস্থাকেও জোর করে হয়রানি, অর্থাৎ কোনো কারণ নেই মানুষ বহু সময় লাইনে দাঁড়িয়ে আছেন, এটাও যেন না হয়। একই সঙ্গে প্রচুর বিএলও কিন্তু অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন, ঘন্টার পর ঘন্টা মানুষের বাড়িতে যাচ্ছেন। আমি একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তারা চাইছেন এটা সুষ্ঠুভাবে হোক। ফলে রাজনৈতিক যে ওভারটোন আমরা দেখতে পাচ্ছি, তার বাইরে কিন্তু দেশের মানুষ, রাজ্যের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, তারা চেষ্টা করছেন একটা সঠিক ভোটার তালিকার জন্য, এবং যে সুস্থ সংসদীয় গণতন্ত্র, তার জন্য একটা সঠিক ভোটার তালিকা প্রয়োজন। নির্বাচন কমিশনের কাছে আবেদন থাকবে এবং সকলের কাছে আবেদন থাকবে, বিষয়টি একটু সংবেদনশীলতার সঙ্গে করা হোক। মানুষ যাতে নিজের নাম তুলতে পারেন, কোনো নাগরিকের নাম, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। অনেক ধন্যবাদ শুভবাবু আপনাকে। অর্থাৎ মানে প্রত্যেকেই আমরা তাই বলছি যে কোথাও গিয়ে একটা সংবেদনশীলতা রাখা হোক সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষও অন্তত এই প্রক্রিয়ার মধ্যে সামিল হতে পারে এবং তারা তাদের কাজটা করতে পারে, নাকি সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে রাজনৈতিক তরজা বাড়ে। আরও খবর রয়েছে, ফিরে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।